বেলা ধীরে ধীরে বাড়ল, সূর্যের আলো পরিপূর্ণ ছড়িয়ে পড়েনি প্রকৃতিতে। আজ সকাল থেকেই কুয়াশায় চারপাশ ঘেরা ছিল। শিশির ভেজা ঘাসগুলো এখনো শুকিয়ে যায়নি। সুফিয়ান ক্ষেতের আইলে কাঁচি হাতে বসে আছে, যেন নির্হারা পথিক সে। কাজে মন বসছে না। আজ বদ্রু, হাবলু, লাল মিয়া, সোলেমান তাকে ছেড়ে চলে গেছে। ওরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ফারদিনা প্রথম দিনেই বলেছিল, চোরেরা কখনো ভালো হয় না, কারোর স্বভাব কখনো পরিবর্তন হয় না। ওরাও কোনো দিন ভালো হবে না, দেখো। ওরা যেন সবার আগে তোমার ক্ষতি করতে না চায়। ফারদিনার বলা কথাগুলো সুফিয়ানের আশেপাশে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। মনে পড়ে তার মায়ের কথা। ফারহিনা বেগম দুনিয়া ছেড়ে চলে যাওয়ার ঠিক কদিন আগেই উদাস মনে দিঘির ঘাটে বসেছিল। সুফিয়ান সেদিন শহর থেকে ফিরছিল। ফিরে এসে ঘরে তার মাকে না পেয়ে বেশ চেঁচিয়ে উঠেছিল। একে ওকে জিজ্ঞাসাবাদ করার পর একজন বলেছে, তোমার মা দিঘির পাড়ে। সুফিয়ান ছুটে দিঘির পাড়ে এসেছিল। ফারহিনা বেগমের বিমর্ষ মুখখানি দেখে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে মা? ফারহিনা বেগম বেশ কিছুক্ষণ চুপচাপ থেকেছে। তার গম্ভীর ফ্যাকাশে মুখ কখনোই সুফিয়ানের ভালো লাগেনি, সেদিনও লাগছিল না। সুফিয়ান আগ্রহ নিয়ে দ্বিতীয়বার ফারহিনার গা ঘেঁষে আলতো করে জড়িয়ে ধরে জিজ্ঞেস করেছিল, ও মা, কি হয়েছে তোমার? এভাবে বসে আছো কেন? ফারহিনা বেগম গভীর নিঃশ্বাস ফেলে বলেছিলেন, জানিস, যাকে তুই সব থেকে বেশি বিশ্বাস করবি, সেই তোকে সবচেয়ে বেশি আঘাত করবে। কারোর প্রতি এতটা ডুবে যাবি না যতটা গভীরে গেলে তুই কিনারা পাবি না। সুফিয়ানের কুল কিনারা সব আছে, শুধু নেই ভরসাস্থল। সৃষ্টিকর্তা ব্যতীত একজন মানুষ সঙ্গী হিসেবে তার কেউ বেঁচে রইল না। মা বাবা হারিয়ে আছে বড়ই একা। সুফিয়ান শ্বাস ফেলল, বসা থেকে উঠে ফসল তোলার কাজ শুরু করল। বেলা এখন ঠিক 1টা বাজে। একটার সময় গ্রামের দৃশ্য যেন এক একটা রঙিন চিত্রের মতো চোখে ভেসে ওঠে। সূর্যের হঠাৎ দেখা মিলেছে। সোনালি রোদ বাতাসে নরম স্পর্শের মতো খেলে যায়। আকাশে মেঘগুলো ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে। কখনো হালকা সাদা, কখনো হালকা ধূসর ছায়া ফেলে। পথের ধারে ধানক্ষেতগুলো সবুজের বিভিন্ন ছায়ায় মোড়ানো, যেন প্রকৃতি তার সৌন্দর্য দেখছে। বাতাসে ধান গাছের মৃদু দুলন এবং পোকা পাখির কিচিরমিচির শব্দে মিশে আছে এক মনোরম সঙ্গীত। দিঘির জল উজ্জ্বল নীল রঙের মতো, সূর্যের আলোয় ছোট ছোট ঝলকানি করছে। আর তীরে কিছু হাঁস ভেসে বেড়াচ্ছে। গ্রামের ছোট্ট মাটির ঘরগুলো থেকে ধোঁয়া উঠে আসছে। হালকা রান্নার গন্ধ বাতাসে মিশে গেছে। রাস্তার ধারে বাচ্চারা খেলছে। হাসির শব্দ গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে। তবে আগের মতো ততটা শব্দ আর মানব যেন নেই। মাঝে মাঝে দূরে গরুর ডাক, কৃষকের হাতে হাড় ভেজার শব্দ আসে, যা শান্ত এবং প্রাণবন্ত এক মেলবন্ধন তৈরি করছে। এই সময়টা যেন গ্রামের প্রকৃতির শান্তি এবং প্রাণবন্ততার এক অসাধারণ মিলন। সূর্যের কিরণ, বাতাসের নরম ছোঁয়া, পাখির গান, সব মিলিয়ে একটা স্বপ্নময় দুপুরের অনুভূতি ছড়িয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু সুফিয়ানের মনটা বিষিয়ে আছে অজানা কারণে। নির্দিষ্ট একটা কারণ খুঁজে পাচ্ছে না সে। কখনো ভাবে ফারদিনার জন্য এমনটা হচ্ছে, কখনো ভাবে তার এতিম হওয়ার জন্য তীব্র কষ্টের কারণে হচ্ছে, কখনো জানান দেয় অজানা ব্যথার ইঙ্গিত, যেন সেই ব্যথা তার জন্য অপেক্ষা করছে। সুফিয়ান মাথায় বাঁধা গামছাটা খুলে মুখ মুছতে মুছতে তাকালো রাস্তার দিকে। ফারদিনা আসছে। অসম্ভব ব্যাপার। গত রাতে তাকে খুঁজতে বের হয়েছিল তার ভাইয়েরা। আজ এত সহজে ঘরের বাইরে বের হতে দেবে না তাকে। সুফিয়ান ভুল দেখছে, হ্যালুসিনেশন হচ্ছে। চোখ সরিয়ে নিল, গামছাটা পুনরায় বেঁধে নিল মাথায়। তখন চোখের কর্নিয়া থেকে খয়েরি রঙের আবছা শাড়ি পরনে কাউকে দেখছে। সুফিয়ান ভুল দেখছে বলে তোয়াক্কা না করে কাঁচি হাতে তুলে নিল।
আমার দিকে তোমার তাকাতে ইচ্ছে করছে না? মোহময় একটা কণ্ঠ ভেসে আসলো। ফারদিনার কণ্ঠ। সুফিয়ান ঘুরে তাকালো। কিঞ্চিত অবাকও হলো। ফারদিনার দিকে এগিয়ে গেল। হতাশ ভঙ্গিতে ফারদিনাকে দেখল। সে যেন প্রাণ ভরে দেখছে তাকে। ফারদিনা বলল, অবাক হচ্ছ? আমি দিনে কিভাবে বের হলাম? হুম। গতরাতে যেভাবে তোমার ভাইয়েরা হুঙ্কার তুলেছিল, ভেবেছিলাম এই বোধহয় তোমাকে হারালাম। সামান্য কারণেই আমাকে হারানোর জন্য প্রস্তুত হয়ে গেলে কত সহজে বলে দিলে তুমি, এই বোধহয় আমাকে হারিয়ে ফেলছ। আমাকে হারালে তোমার বিন্দুমাত্র কষ্ট হবে না, তাই না? সুফিয়ান উত্তেজিত না হয়ে বলল, চলো, বাড়ির ভেতরে চলো, কেউ দেখে ফেলবে। ফারদিনা রাঙার কাছে দাঁড়ালো। ওর শরীরে হাত বুলিয়ে দিল। রাঙা শান্ত হয়ে তার আদর নিল, যেন অপেক্ষায় ছিল ফারদিনার। ঝিলমিল কিছুটা দূরে দাঁড়িয়ে কিছু খাচ্ছে। সুফিয়ান দিঘির কাছে চলে যায়। ঠান্ডা জলে গোসল করছে। ফারদিনা ধীর পায়ে হেঁটে হেঁটে দিঘির পাড়ে এসে ঘাটের উপর বসে। সুফিয়ান জলে ডুব দিচ্ছে, আবার উঠছে। চুলগুলো কখনো একরকমের সোজা হয়ে যাচ্ছে, কখনো মাথা ঝাড়া দিলে চুলগুলো যেন দুলে উঠছে। এমন দৃশ্য যেন ফারদিনা বেশ আনন্দে উপভোগ করল। সে মুগ্ধতা নিয়ে দেখছে সুফিয়ানকে। সুফিয়ান হাতের উপরিভাগ ডলতে ডলতে বলল, কি দেখছো ওভাবে? তোমাকে। এভাবে দেখার কি আছে? নতুন দেখছো কি? তোমাকে প্রতিবারই নতুনের মতো লাগে। আমি তো তোমার মতো সুন্দরী নই। তোমার সামনে দাঁড়াতেও তো আমার লজ্জা লাগে। আমার চোখে দেখা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ তুমি। যে যাকে ভালোবাসে সে কুৎসিত হলেও তার চোখে সেই মানুষটি সবচেয়ে সুন্দর। যেমন আমি তোমার কাছে সুন্দর। তুমি আসলেই সুদর্শন পুরুষ। নয়তো মেহেরের মতো সুন্দরী নারী তোমার সৌন্দর্যের প্রশংসা করত না। তার মানে মেহের আমার প্রশংসা করেছে বলে আমি সুন্দর? বিষয়টি তেমন নয়। আমি তোমাকে ভালোবাসি। তুমি সুযোগ করে কিভাবে আসলে আমার সাথে দেখা করতে? আমার শরীরটা ভালো না। আজ সকালে বমি করেছিলাম। ভাইয়েরা খুব চিন্তিত। আদিব ভাইকে বলেছি আমি বাইরে বের হতে চাই। সারাদিন ঘরের মধ্যে ভালো লাগে না। এরপর সে আমাকে অনুমতি দেয়। ফারদিনার অসুস্থতার কথা শুনে সুফিয়ানের অভিব্যক্তির পরিবর্তন হয়ে গেল। এমন মনে হলো ফারদিনা অনেক বড় অন্যায় করে ফেলেছে। এক্ষুনি এর শাস্তির ব্যবস্থা করতে হবে। সুফিয়ান জল থেকে উঠে এলো। বলল, আমি যাই। ভেজা পোশাক বদলে নেই, তুমি আসো। এখানে দুপুরের সময় বসে থেকো না। সুফিয়ান বলেই ঘরের দিকে চলে যায়। ভেজা পোশাক বদলে কালো রঙের পাঞ্জাবির সাথে পাজামা পরে নিল। ফারদিনা সুফিয়ানের ঘরে প্রবেশ করল। সুফিয়ানের দিকে তাকিয়ে অবাক হচ্ছে। অসুস্থ শরীর নিয়ে তার সাথে দেখা করতে এসেছে, অথচ সুফিয়ানের কোনো প্রতিক্রিয়া নেই। একটাবার জিজ্ঞেস করল না, চিকিৎসা করিয়েছ? কখন থেকে এরকম? এখন ঠিক আছো? তোমার অসুস্থতার কথা শুনে আমার ভালো লাগছে না। সুফিয়ান এমন কিছুই বলেনি। সে বইয়ের ভেতর কিছু খুঁজছে। নিজের কাজকে গুরুত্ব দিচ্ছে। ফারদিনা অসুস্থ শরীর নিয়ে বসে আছে, সেই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। ফারদিনা বিষণ্ণতায় ডুবে গেল। রাগ অভিমান কোনোটাই প্রকাশ না করে শান্ত ভঙ্গিতে ঘরের বাইরে যেতেই সুফিয়ান তার ডান হাতটা ধরে ফেলল। ফারদিনা থমকে দাঁড়ালো। সুফিয়ানের দিকে ঘুরে তাকালো। সুফিয়ান বলল, চলে যাচ্ছ যে? বলেই ফারদিনাকে চেয়ারে বসিয়ে নিজে ফারদিনার পায়ের কাছে হাঁটু ভাঁজ করে বসল। কণ্ঠ খাদে নামিয়ে মসৃণ মুখে বলল, তোমার অসুস্থতার কথা শুনে ভালো লাগছে না। গতকাল থেকে আমি তোমার অসুস্থতা নিয়েই ভাবছি। হাকিম ডেকেছিলে? কি বলেছেন উনি? কি হয়েছে তোমার? ফারদিনা কিছুক্ষণ চুপচাপ রইল। সুফিয়ানের চোখ দুটো দেখছে আর ভাবছে, এই চোখ হয়তো কোনো দিন তাকে হারাতে দেবে না। সে হারিয়ে যেতে চাইলেও জাপটে ধরে রাখবে। সুফিয়ান পুনরায় বলল,
কি ভাবছো তুমি? ভাবছি না, দেখছিলাম। ঠিক কিছুক্ষণ আগে তোমাকে অচেনা মনে হয়েছিল। সেই সময়টার পর এখন তোমার চোখ বলছে তুমি আমাকে ভালোবাসো, হারাতে চাও না। আমার অসুস্থতায় তোমার চিন্তা হয়। এতটুকু বলে থেমে গেল ফারদিনা। সুফিয়ান মাথা নিচু করে চুপচাপ বসে আছে, শুধু ফারদিনার হাত দুটো ধরে আছে। ফারদিনা হঠাৎ করে বলল, তুমি বহুরূপী নও তো? সুফিয়ান রক্তমাখা চোখে তাকালো ফারদিনার দিকে, নির্বাক কণ্ঠে বলল, আমার একটাই রূপ, যে রূপখানি তুমি দেখছ, যে চোখে তোমার জন্য ভালোবাসা দেখছ, সেটাই আমার রূপ। এর বাইরে আমার কোনো রূপ নেই। সুফিয়ান থেমে দৃষ্টি একবার মাটিতে ফেলে দ্বিতীয়বার উঠে দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, তুমি হয়তো কখনো কখনো আমাকে পুরোপুরি স্তব্ধ দেখে চিন্তিত হও। আমার আচরণ বদলে আমি একদম শান্ত হয়ে যাই। জানতে চাও এর কারণ কি? সুফিয়ান বাঁ কাঁধের উপর থেকে ফারদিনার দিকে তাকালো। ফারদিনা চেয়ার থেকে উঠে সুফিয়ানের পাশে দাঁড়িয়ে বলল, কেন তুমি হঠাৎ করে বদলে যাও, শান্ত হয়ে যাও? বলো আমাকে। কারণ আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সেই আমার জীবন থেকে হারিয়ে যায়। আমার মা বাবাকে অনেক ভালোবেসেছিলাম, তারা আমাকে একা করে ফেলে চলে গেছেন। অনেক কষ্ট হয়, তাদের কথা ভেবে আমার খুব কষ্ট হয়। যখন তাদের কথা ভেবে কষ্ট পাই, তখনই তোমার মুখখানি চোখের সামনে ভেসে ওঠে, খুশি হয়ে যাই। অজান্তেই ঠোঁটের ফাঁকে হাসি চলে আসে, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। এই ভেবে যদি তোমাকেও আমি হারিয়ে ফেলি, তোমাকে পাবো সেই ভেবে যতটা না আনন্দিত হই, তার থেকেও বেশি ভয় হয় যদি হারিয়ে ফেলি তখন আমার কি হবে। বেঁচে থেকেও মরে যাব, হয়তো সত্যি সত্যি মৃত্যুকে বরণ করে নিতে হবে। ফারদিনা সুফিয়ানের মুখে এমনটা শুনতেই তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার ভাইয়েরা এই সম্পর্ক মেনে নেবে না। তারা জানতে পারলে তোমাকে ছাড়বে না। তুমি আব্বার সাথে কথা না বলে আমাকে দূরে নিয়ে চলো। হঠাৎ ফারদিনা সুফিয়ানকে জড়িয়ে ধরায় চমকে উঠল। বুকের কাছ থেকে ফারদিনার হাত দুটো সরিয়ে বলল, তোমার আব্বার সাথে কথা বলবো, ভয় পেও না, উনি মেনে নেবেন। না মেনে নিলে কৌশলে তোমাকে নিয়ে পালিয়ে যাব। সত্যি যাবে তো? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। এবার খুশি তো? ফারদিনা হতাশ ভঙ্গিতে হাবোধক মাথা ওড়াল। সুফিয়ান বলল, আমাকে যেতে হবে। কোথায়? একটা জরুরি কাজ আছে, কাজটা সেরে আমি কাল কি পরশু দিনের ভেতরে চলে আসব। এতদিন? ফারদিনা লম্বা একটা টানে বলল, এই কদিনে তোমাকে না দেখে কিভাবে থাকব? ফারদিনা আবেগ ভরা কণ্ঠে বলল, ভেবে নাও তোমার জন্য বিয়ের বেনারসি আনতে যাচ্ছি, দূর দেশে। ফিরে এসে তোমাকে বিয়ে করব। তোমার আব্বা না মানলেও আমরা একাই বিয়ে করে নেব। তোমাকে বিশ্বাস নেই। আমাকে আগে বিয়ে করে পরে আব্বার কাছে প্রস্তাব নিয়ে যাবে। বলো, আগে বিয়ে করবে? সুফিয়ান হেসে বলল, আমি মিথ্যে বলি না। যাও, কথা দিলাম। আমি ফিরেই তোমাকে বিয়ে করব, এরপর প্রস্তাব নিয়ে যাব। সুফিয়ান ঘর থেকে বের হয়, ঘরটি তালাবদ্ধ করল। ঝিলমিল সুফিয়ানের দিকে এগিয়ে বলল, আপনি কোথাও যাইতেছেন মনে হয়? হুম, দরকারি কাজে একটু দূরে যাচ্ছি। কি এমন দরকারি কাজ? এসে বলবো। ততদিন ফারদিনার দিকে খেয়াল রাখিস। আপনার লগে একদিন দেখা না করতে পারলে ও ছটফট করে। আর এই কয়দিন কিভাবে থাকব? সুফিয়ান রাঙার বাঁধন খুলে দিতে দিতে বলল, তুই ওকে সামাল দিস, বিয়ের কোণে। বিয়ের জন্য অপেক্ষা করতে থাকুক, আমি এসে ওকে বিয়ে করব। সত্যি? ঝিলমিল কপাল ভাঁজ করে জিজ্ঞেস করল, আমি তোর মতন মিথ্যুক নই। কিন্তু আপনার কি এমন জরুরি কাজ? ফারদিনা অসুস্থ, এই অবস্থায় ওরে ফালাই রাইখা যাইতেছেন? ফারদিনার জন্যই যাচ্ছি।
বিয়ের বেনারসি কিনতে। সুফিয়ান রসিকতা করে বলল। রাঙার বাঁধন খুলে লাগাম ধরল সুফিয়ান। ফারদিনা জিজ্ঞেস করল, রাঙাকে নিয়ে যাবে? হুম। কোন পথে যাবে? নদী পথে। যেতেই হবে? ফারদিনা করুণ কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার জন্যই যেতে হবে? ফারদিনা নখ খুঁড়তে খুঁড়তে বলল, তোমাকে এগিয়ে দিয়ে আসি নদী অবধি। আপনি যাহা বলিবেন মহারানী। বলেই সুফিয়ান আদেশ মানার মতো আচরণ করল। ফারদিনা সশব্দে হেসে উঠল। এরপর তারা রওনা দিল নদীপথের দিকে। সুফিয়ান রাঙার লাগাম ধরে পাশেই হাঁটছে, তার পাশে ফারদিনা। তারা তালুকদার বাড়ি ছেড়ে অন্য পথ দিয়ে নদীর তীরের দিকে যাচ্ছে, যাতে ফারদিনাকে কেউ দেখে না ফেলে। প্রায় ৩০ মিনিট পর তারা তিনজন কথা বলতে বলতে নদীর তীরে পৌঁছে যায়। নদীর তীরে একটা দাঁড় টানা নৌকা বাঁধা। নৌকায় আরও কিছু লোক বসে আছে। তারাও নিশ্চয়ই কোথাও যাচ্ছে বলে ফারদিনা ধারণা করল। নৌকা থেকে মাঝি সুফিয়ানকে লক্ষ্য করে লম্বা সুরে জিজ্ঞেস করল, ভাই, যাইবেন নাকি? সুফিয়ান জবাবে বলল, তোমরা এসে আগে আমার অশ্বকে নৌকায় তোলো, আমিও আসছি, যাব বলেই এসেছি। এরপর দুজন লোক এসে রাঙাকে অতি কষ্টে নৌকায় চাপায়। ফারদিনার ভেতরটা কোনো কারণে গাইছে। ধীরে ধীরে সে ভেঙে পড়ছে। এর কারণ সে পরিষ্কারভাবে ধরতে পারছে না। সুফিয়ান কোনো কাজের জন্য দূরে যাচ্ছে, কী কাজে যাচ্ছে সে স্পষ্ট করে বলেনি। ফারদিনাও জোর করে জিজ্ঞেস করেনি, কারণ সুফিয়ান বলেছে ফিরে এসেই তাকে বিয়ে করবে। সুফিয়ানকে বিশ্বাস করছে, কিন্তু কোথাও একটা বাধা এসে তার হৃদয়ে ধক করে ধাক্কা দিচ্ছে যেন। ফারদিনার গম্ভীর মুখ দেখে সুফিয়ান জিজ্ঞেস করল, কি হয়েছে? কি ভাবছো তুমি? তোমাকে ফেলে রেখে একেবারে চলে যাচ্ছি না, আমি আবার আসব। কাজের জন্যই তো যাচ্ছি, তাই না? দেখেছ, ফেলে রেখে যাওয়ার কথাটাও কিন্তু তুমি আগে বলেছ, অথচ আমি সেসব কিছুই ভাবিনি। কিন্তু আমার মনটা কোনো কারণে উতলা হয়ে আছে। তোমার শরীর খারাপ, শরীর খারাপ থাকলে মনও খারাপ থাকে, বিষণ্ণ থাকে। আমি বুঝি এসব। তুমি বাড়ি ফিরে যাও, আমি না ফেরা পর্যন্ত সাবধানে থাকবে, আর ওই ধলা বিলাইট থেকে দূরে থাকবে। তুমি কোথায় যাচ্ছ আমি জানি না, সেখানে অন্য কোনো মেয়ের সাথে ঢলাঢলি করবে না তার কি নিশ্চয়তা আছে? ফারদিনা মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে ঘুরে তাকালো। সুফিয়ান ফারদিনাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, তুমি ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে ভুলেও আমার চোখ পড়লে সেই চোখ নষ্ট হয়ে যাক, পচে যাক। আমি তুমি ব্যতীত অন্য কাউকে ভাবতে পারি না মেঘ। তুমি আমার সেই অপূর্ণ তৃপ্তি, যে তৃপ্তি তুমি ব্যতীত অন্য কেউ কোনো দিন পূর্ণ করতে পারবে না। নৌকার মাঝি সুফিয়ানকে আবার ডাকল, ও ভাই, দেরি হইয়া যাইতেছে। বৌরাইখা যাইতে কারোরই ভালো লাগে না, আপনারও লাগতাছে না বুঝতাছি। অহন আহেন, ফিরাইয়া কথা কইবেন। সুফিয়ান ফারদিনার দিকে তাকিয়ে বলল, আসছি, শিগগিরই ফিরে আসব। ফিরে আসবে তো? না আসলে তুমি খুঁজে নিও। তুমি ফিরে আসতে আসতে আমি যেন জগৎ ছেড়ে না যাই। সুফিয়ান ফারদিনার দিকে শুধু হাঁ হয়ে তাকিয়ে রইল, কিছুই বলল না। চলে গেল নৌকার দিকে। মাঝি হাত বাড়ালে সুফিয়ান তার হাত ধরে উঠে পড়ে নৌকায়। মাঝি দাঁড় টেনে ধীরে ধীরে নদীর মাঝে চলে যায়। ফারদিনা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। তার দুচোখ জলে ভরপুর হয়ে গেল। ঝিলমিল বলল, সুফিয়ান চইলা গেছে, আর ফিরাইব না দেখিস।